আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২৩ সালের ২৪শে এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সোয়া ৩ বছরে ৩টি ভিন্ন ভিন্ন সরকারকে শপথ পড়িয়ে অনন্য রেকর্ড করে ফেলেছেন তিনি। তবে সে রেকর্ডের আড়ালে আছে ১.৫ বছরের বেশি সময় ধরে পর্দার আড়ালে গৃহবন্দী হয়ে থাকার কাহিনীও। ২০২৪ সালের অক্টোবরের শেষ দিকে ইউনূসের অনুসারীদের আন্দোলনের সময় বাংলাদেশের সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিল রাষ্ট্রপতির বিদায়ের ক্ষেত্র প্রস্তুত। তবে ওই সময় বিএনপি এবং দেশীয় কিছু পক্ষের অনীহায় শেষ পর্যন্ত ইউনূস ও তার অনুসারীদের চাওয়া পূরণ হয়নি। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেও জামায়াত ইসলামী ও এনসিপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছিল। সে যাত্রায়ও টিকে যান তিনি। তখন সুযোগ থাকা সত্ত্বেও বিএনপি সরকার রাষ্ট্রপতি পদে পরিবর্তন করেনি। সূত্রগুলো বলছে, এবার রাষ্ট্রপতি পদে পরিবর্তনের কথা ভাবছে বিএনপি সরকার। বিএনপির শীর্ষ মহলের একটি সূত্রে জানা গেছে, বিএনপি যে রাষ্ট্রপতি পদে পরিবর্তনের কথা ভাবছে সেটি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে জানিয়ে দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমান বিএনপি সরকারের শীর্ষ মহলের সাথে রাষ্ট্রপতির যতটা ভালো সম্পর্ক দেখা গিয়েছিল, গত কিছুদিন ধরে সে সম্পর্ক আগের মতো নেই। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সরকারের শীর্ষ মহল থেকে বার্তা পেয়ে তিনিও মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির দপ্তর কিংবা বিএনপির শীর্ষ মহলের কারো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে মাত্রই সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে, সে কারণে ২ মাসের আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ থাকছে না। সেক্ষেত্রে স্পিকার কি তাহলে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পাচ্ছেন? তার চেয়েও বড় প্রশ্ন, ইউনূসের আমলে রাষ্ট্রপতির পদত্যাগ ঠেকানো বিএনপি নিজেদের ক্ষমতায় যাওয়ার ৫ মাস পর কেন রাষ্ট্রপতির পদে পরিবর্তনের কথা ভাবছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে শুধু ক্ষমতার পট পরিবর্তনই হয়নি, দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। সে কথার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছিল রাষ্ট্রপতির সাক্ষাৎকারে। বিএনপি ক্ষমতায় আসার মাত্র ৬ দিনের মাথায় চলতি বছরের ২৩শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাক্ষাৎকার ছাপা হয়েছিল দৈনিক কালের কণ্ঠে। কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক ওই সাক্ষাৎকারের শুরুতেই জানতে চেয়েছিলেন রাষ্ট্রপতি কেমন আছেন। জবাবে মোহাম্মদ ইউনূসের শাসনের অবসান হওয়ায় বাংলাদেশের সাংবিধানিক পদের সর্বোচ্চ এই ব্যক্তিটির কণ্ঠে ছিল হাঁপ ছেড়ে বাঁচার দীর্ঘশ্বাস। বলেছিলেন, নির্বাচনের পর সপ্তাহখানেক ধরে বেশ ছিলেন তিনি। মুহূর্তে এক রহস্যের হাসি দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন ইউনূসের আমলের ১.৫ বছর ধরে বঙ্গভবনে গোপন মবের চেষ্টাগুলোর কথা। ওই ১.৫ বছর তিনি কোনো আলোচনায় ছিলেন না, অথচ তাকে নিয়ে চলে নানা চক্রান্ত। রাষ্ট্রপতি কালের কণ্ঠকে দেয়া সাক্ষাৎকারে অভিযোগ করেছিলেন, দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছিল ইউনূসের আমলে। রাষ্ট্রপতি এটাও বলেছিলেন, তার উপর দিয়ে ইউনূসের আমলে যে ঝড় গেছে, এরকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কি না তা তিনি জানেন না। দর্শক, ২০২৪ সালের ২২ অক্টোবর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে ইউনূসের অনুসারীরা বঙ্গভবন ঘেরাও করেছিল। বাংলাদেশের প্রথম সারির দৈনিকগুলোর শিরোনাম ছিল রাষ্ট্রপতির চলে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত। তবে রাষ্ট্রপতি জানিয়েছিলেন, ওই সময় বিএনপির অনীহার কারণে শেষ পর্যন্ত ইউনূসের সরকার সফল হতে পারেনি। রাষ্ট্রপতিকে অপসারণ করতে না পেরে তখনকার অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতিকে বঙ্গভবনে এক ধরনের গৃহবন্দী করে ফেলেছিলেন। বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে মৌখিক নির্দেশে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছিল। চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয়নি, এমনকি ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগাহে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগের কথা জানিয়েছিলেন রাষ্ট্রপতি। বিএনপি ক্ষমতা আসার পর রাষ্ট্রপতি এবং বঙ্গভবনের অবস্থার উন্নতি ঘটে। প্রেস উইং সহ ইউনূসের আমলের বাদ দেওয়া অনেক সুবিধা রাষ্ট্রপতির দপ্তরকে বিএনপি সরকার ফিরিয়ে দিয়েছিল। বিএনপি নির্বাচনে জেতার পর রাষ্ট্রপতি পদে পরিবর্তন হচ্ছে এবং রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য নেতাদের নামও বাংলাদেশের গণমাধ্যমে ছাপা হয়েছিল। শুরুর দিকে বিএনপির শীর্ষ মহলের সাথে রাষ্ট্রপতির ভালো সম্পর্কের বিষয়টি লক্ষ্য করা গিয়েছিল।
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একসাথে ঈদের নামাজ পড়েছেন, শহীদ মিনার ও স্মৃতিসৌধে একসাথে শ্রদ্ধা জানিয়েছেন। এমনকি স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান কন্যা জাইমা রহমানকে সাথে নিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছিলেন। এর মধ্যে গত মে মাসে স্ত্রীকে নিয়ে রাষ্ট্রপতি চিকিৎসার জন্য লন্ডনও গিয়েছিলেন। রাষ্ট্রপতির দপ্তরের সূত্রগুলো বলছে, বিএনপি ক্ষমতা আসার পর সুসম্পর্কের যে লক্ষণগুলো দেখা গিয়েছিল, গত 1 মাস ধরে সে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। বাংলাদেশের সংবিধানের 48-এর 5 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো বড় বিদেশ সফর শেষে রাষ্ট্রপতিকে অবহিত করা প্রধানমন্ত্রীর জন্য একটি আইনি বাধ্যবাধকতা। আবার যে কোনো দেশের সাথে চুক্তি হলে সেটি সম্পর্কে রাষ্ট্রপতির মাধ্যমে সংসদকে অবহিত করতে হয়। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে মোহাম্মদ ইউনূস 15টি দেশ সফর করলেও কোনো সফর থেকে ফিরে তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করেননি। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিতর্কিত বাণিজ্য চুক্তি করার সময় সংসদ না থাকলেও আইনি বাধ্যবাধকতা অনুযায়ী সে চুক্তি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়নি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ নিয়ে একটি সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করেছিলেন। বর্তমান বিএনপি সরকারের আমলে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন পর্যন্ত 2টি দেশ সফর করেছেন। মালয়েশিয়া ও চীন সফর শেষ করে দেশে ফিরে এখনো পর্যন্ত তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাননি। বঙ্গভবনের একাধিক সূত্র বলছে, গত 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার সময় জাতীয় সংসদে নজিরবিহীন ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করার পরপরই বিরোধী দল জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। এমনকি এ সময় তাদের হাতে জুলাইয়ের গাদ্দার সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। তখন বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানানো হলেও বিএনপি সে পথে হাঁটেনি। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাংবিধানিক মেয়াদ আছে 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত, কিন্তু এখন সরকারের শীর্ষ মহল নতুন রাষ্ট্রপতি নিয়োগের কথা ভাবছে। সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি পদে যে বিএনপি সরকার পরিবর্তন চাইছে সেই বার্তা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, রাষ্ট্রপতিও সে বার্তা পেয়ে মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছেন। বাংলাদেশের সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে 3 ভাবে সরিয়ে দেওয়া যেতে পারে। একটি হলো সংবিধানের 52 অনুচ্ছেদে বর্ণিত প্রক্রিয়া অনুসরণ করে রাষ্ট্রপতিকে অভিশংসন করা। আবার সংবিধানের 53 অনুচ্ছেদ অনুযায়ী অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া যায়। আরেকটি হলো রাষ্ট্রপতি নিজে থেকেই পদত্যাগ করতে পারেন। সেক্ষেত্রে রাষ্ট্রপতি নিজে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিবেন। দর্শক, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটে, কিন্তু বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন গত 14 জুলাই শেষ হয়েছে। সংসদের পরবর্তী বা তৃতীয় অধিবেশন কবে বসবে সেই সুনির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সাধারণত সংবিধানের নিয়ম অনুযায়ী এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে সর্বোচ্চ 60 দিনের একটি বিরতি বা সময়ের ব্যবধান থাকার বাধ্যবাধকতা রয়েছে। সেই নিয়ম অনুযায়ী আগামী সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করা হতে পারে। রাষ্ট্রপতি কর্তৃক আনুষ্ঠানিকভাবে পরবর্তী সংসদ অধিবেশনের তারিখ ও সময় ঘোষণা করা হলে তা গণমাধ্যমে প্রকাশ করা হয়। সূত্রগুলো বলছে, সংসদের অধিবেশন যেহেতু চলমান নেই, সে কারণে এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অভিশংসনের সুযোগ নেই। বিএনপির একাধিক সূত্র বলছে, বিএনপি অভিশংসনের পথে হাঁটতে চায় না। সেটি বাংলাদেশের কোনো রাষ্ট্রপতির ক্ষেত্রে এখনো ঘটেনি। এমনকি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর সাথে বিএনপির সম্পর্কে টানাপোড়েন দেখা দিলে তিনিও পদত্যাগ করেছিলেন। সেই হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যদি সহসা পদত্যাগ করেন, তাহলে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বিএনপির সূত্রগুলো বলছে, তাদের সরকারের শীর্ষ মহলের মনোভাবের কথা বঙ্গভবনকে জানিয়ে দেওয়া হয়েছে। গত মে মাসে রাষ্ট্রপতির লন্ডন সফর থেকে ফেরার পর থেকে বিএনপি এ নিয়ে ভাবা শুরু করেছে। এ বিষয়ে বঙ্গভবনের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, রাষ্ট্রপতি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরে যেতে চান। সরে যাওয়ার প্রস্তুতি তিনি অনেক আগেই নিয়ে রেখেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, নির্বাচিত সরকার আসলে তিনি চলে যেতে চান।
অবশ্য নির্বাচনের পরে আরেকটি সাক্ষাৎকারে বলেছিলেন বিএনপির চাইলে থাকবেন আর না চাইলে সসম্মানে বিদায় নিতে চান। তবে বাংলাদেশের ইতিহাসে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারা একমাত্র রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ। তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি টানা দ্বিতীয় মেয়াদে 10 বছর 41 দিন রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত ছিলেন। আব্দুল হামিদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সরকারি একটি সূত্র বলছে বাংলাদেশের দুটি বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ব্যাপারে আপত্তি আছে। আওয়ামী লীগের নিয়োগকৃত রাষ্ট্রপতি হওয়ার কারণে মূলত এই আপত্তি। তাছাড়া বিগত ইউনূস সরকার একটি পক্ষ তাদের সময়ে রাষ্ট্রপতিকে সরাতে না পারাটাকে ভীষণ ব্যর্থতা মনে করে। এই পক্ষগুলো চায় না রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন পদে থাকুক। মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দিলে নতুন রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনীত করা হবে সে বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খানের মধ্যে একজনকে রাষ্ট্রপতি করা হতে পারে। সরকার একটি সূত্র বলছে মোহাম্মদ শাহাবুদ্দিন সরে গেলে বঙ্গভবন এবং রাষ্ট্রপতির অধীনস্থ বিভাগগুলোতে প্রশাসনিক পর্যায়ে ব্যাপক রদবদল হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, তারেক রহমান সাহেবের সরকার মাত্র 4 মাস হলো ক্ষমতায় এসেছেন। এরই মধ্যে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। প্রকৃতি সরকারকে স্বস্তি দিচ্ছে না। ঝড়, বৃষ্টি, বন্যা, বাদল, এতে করে সরকারের যে অর্থনীতি, ইকোনমি, এটি মারাত্মকভাবে ধসে পড়ছে। এরপর মানুষ সৃষ্ট কিছু জটিলতা। প্রতিটি মানুষ যার যার অবস্থানে থেকে তার লোভ, লালসা, কামনা, বাসনা, প্রায় প্রতিটি জিনিসই এক্সট্রিম অশ্লীলতা, এক্সট্রিম নির্মমতা, এই পর্যায়ে তারা নিয়ে গেছে। যেমন ধরুন, আমাদের সমাজে চাঁদাবাজি, তারপরে লুটতরাজ, ডাকাতি সবসময় ছিল। এমনকি ইউনূস জামানাতে ছিল, শেখ হাসিনার জামানাতে ছিল। কিন্তু গত 4 মাসে চট্টগ্রামে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, সিলেটে যে ঘটনা ঘটছে, বরিশালে যে ঘটনা ঘটছে, ঢাকা শহরের মোহাম্মদপুর, উত্তরা, সায়দাবাদ, কারওয়ান বাজার থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকাতে যা কিছু ঘটছে, এর সবকিছুই মনে হচ্ছে মানুষ সৃষ্ট গজব। এত নির্মম, এত অসহায় সমাজ আমরা কখনো দেখিনি। যেখানে মানুষ আক্রমণ করে থানা ভেঙে ফেলছে এই গত 4 মাসে, যেখানে কোনো একজন আশ্রয় প্রার্থীকে বাঁচানোর জন্য পুলিশ তাকে এনে থানাতে রেখেছে, সেই থানা সিলেটে আক্রমণ করে তারপরে থানার যে টিনের চাল খুলে সেখান থেকে আসামিকে বের করে নিয়ে গেছে, বা বের করে নেয়নি কিন্তু টিনের চাল খুলেছে। আমরা খবরটা দেখেছি, ডিটেলস আমি একটা বলতে পারবো না। কিন্তু এই সকল ঘটনা, মানে থানা আক্রমণ করেছে, চারিদিকে লোকজন ঘেরাও করে আছে, এরপরে লোকজন থানার উপরে উঠে গেছে, টিনের চাল খুলে নিয়ে গেছে, এতটুকু পর্যন্তই থাকেন না কেন, পিলে চমকে যাবে। এরপরে আরেকটি জায়গাতে যেখানে ঘটলো যে পুলিশের এক কর্মকর্তাকে মারধর করলো, ওসি কান্নাকাটি করলো এবং সেখানে বলা হলো যে অমুকে মেরে ফেলা হয়েছে, এরকম একটা ধোঁয়া তুলে পুরো পুলিশের যে কান্নার দৃশ্য, সেই দৃশ্য সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। সরকারের যে অর্গানগুলো রয়েছে, সেটা এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং পার্লামেন্ট, কেন যেন এগুলোর সাথে সমন্বয় হচ্ছে না। যারা ভুক্তভোগী, সরকারি অফিসে যারা কাজকর্ম করতে যান, তারা জানেন যে কি পরিমাণ ঘুষ এবং দুর্নীতি বেড়েছে। তারপর যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা খুব ভালো করে জানেন যে পেট চালাতে, সংসার চালাতে, অফিস চালাতে তাদের কি পরিমাণ কষ্ট করতে হচ্ছে। এরই মধ্যে নির্বাসিত, তারপর ক্ষমতা থেকে উচ্ছেদ হয়ে যাওয়া এবং
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং তার সভানেত্রী, এবং একই সঙ্গে তার যারা বড় বড় নেতা রয়েছেন, তারা যে ভাষায় দেশের বাইরে থেকে দেশের ভেতরে থেকে তারা যে ভাষায় কথা বলছে, এটা অনেকটা সেই পূর্ব বাংলার সর্বহারা পার্টির মতো করে। আমি 81-82 সনের দক্ষিণ অঞ্চলের কথা জানি। সর্বহারা গ্রুপের লোকজন চিঠি দিতেন, আমরা তোমাদের বাড়িতে আসছি, এত টাকা রেডি রেখো। তো এই চিঠি নিয়ে থানায় গিয়ে কোথাও গিয়ে কোনো মানুষ সাহায্য পাবে এই আশাই তারা করতো না, এবং পুরো বাড়িতে এটা মরণ কান্না শুরু হতো। বিশ্বাস করেন, আওয়ামী লীগের অনেকগুলো সাইবার গ্রুপ তৈরি হয়ে গেছে, যাদের কাজই হলো সেই বিভিন্ন রকম ভয়ঙ্কর সব ছবি প্রোফাইলে দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তারপর বিদেশি নম্বর ব্যবহার করে বিভিন্ন মানুষকে টেলিফোন করা। সে টেলিফোন করার আগে সে পরিচয় দেয়, আমার নাম অমুক, আমি সাইবার কমান্ডার, সেক্টর নম্বর অমুক, বা আমি 24 কি যোদ্ধা, এরকম কিছু একটা নাম দিয়ে, মানে ভয়ঙ্কর সব 24-এর গেরিলা কমান্ডার, প্ল্যাটুন নম্বর 6 বা প্ল্যাটুন নম্বর 7 বলে একটা মেসেজ দিল, আপনার কোড নম্বর 0011 এই আপনার কোড নম্বর। এখন আপনি কিছু বুঝতেছেন না যে একটা অদ্ভুত ছবি আসছে, 001 অমুক বলছি, ইত্যাদি ইত্যাদি কিছু না। এরপর আপনাকে একটা ফোন দিল, ফোন দিয়ে সে যা ইচ্ছে তাই বলে গেল। এখন আপনি যদি একজন এসপি হন, ডিসি হন, আপনার তো একটা পরিবার আছে, আপনি যে কোনো মন্ত্রী হন, এমপি হন, আপনার একটা পরিবার আছে, পরিজন আছে। এইভাবে প্রতিদিন ম্যাটিকুলাসলি বহু মানুষের জীবন হারাম করে দেয়া হচ্ছে। ফলে কি হচ্ছে, সব কথা সবাই শেয়ার করেন না, সব কথা সবাইকে বলেন না, কিন্তু যে যার অবস্থানে বসে একটা আতঙ্কের মধ্যে তারা পড়ে গেছে। দ্বিতীয়ত, জামাত এবং এনসিপি তাদের আচার এবং আচরণ, এটি সরকারের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, বিএনপির কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, আবার বিএনপির আচার আচরণও এনসিপি এবং জামাতের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। আমরা যারা সন্দেহ করছি দূর থেকে যে জামাত, এনসিপি, বিএনপির মধ্যে একটা গোপন সমঝোতা আছে, বন্ধুত্ব আছে, এবং তারা সম্মিলিতভাবে আমি এবং মামুদের একটা দামি সরকার পরিচালনা করছে, এই যে আমাদের সন্দেহটা হয়তো অমূলক হয়ে যাবে খুব দ্রুত। কতগুলো বিষয় নিয়ে তাদের মধ্যে যে মতদ্বৈধতা চরম পর্যায়ে পৌঁছে গেছে, দূরত্ব অনেক পর্যায়ে চলে গেছে, এটি এখন ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে সরকারের যে সমস্ত লোকজন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, কিন্তু বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন না, অনেকে ছোট ছোট দলের মালিক ছিলেন, সে সকল দল বন্ধ করে অনেকে বিএনপিতে যোগদান করেছেন, তাদের কপালে এখনো পর্যন্ত শিকেটি জোটেনি। কেউ হয়তো এমপি হয়েছেন, কেউ হয়তো ছোটখাটো মন্ত্রী হয়েছেন, কিন্তু ওই পর্যন্তই। বরং তারা যেটা মনে হচ্ছে যে এই মন্ত্রী এমপি না হলে তারা এই রাজপথে মানুষের যে সহানুভূতি পেতেন, সেটা এখন বুমেরাং হয়ে গেছে। এখন লোকজন তাদেরকে দেখলে বিএনপির দালাল বলে, বিএনপির পাঁচাটা বলে, বিএনপির নাপিত বলে বাংলা কথায়, বারবার অফ বিএনপি, যে বিএনপির নাপিত আবার কি জানো তেন না, চুল কামায় না। বিএনপির কি কামাইলে মানুষ কি নাপিতে গালাগালি দিতে পারে, বাঙালি সেই অভ্যাসটা মানে বোঝার চেষ্টা করেন। এখন যেখানে একটা 9, 10 তারপরে ইন্টারমিডিয়েট পড়া ছেলে মেয়ে প্রকাশ্যে এসে কি গালাগাল দিচ্ছে, কাজী বিএনপির নাপিত বলতে কি বুঝায়, এইভাবে ইন্টারনেটে এসে বাইরে এসে অসংখ্য লোক নানা রকম গালাগালি দিয়ে এই যারা সরকারের সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলছে। ফলে সরকারের ভিতরে যে সকল বন্ধু সরকার যাদেরকে মনে করেছিল তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, অনেকেই সরকার থেকে পদত্যাগ করার, এমনকি আলাদাভাবে রুমিন ফারহানা হওয়ার তারা চেষ্টা করছেন, সাহস পাচ্ছেন না, বাট তারা চেষ্টা করছেন।
অন্যদিকে প্রধানমন্ত্রীর পদে আছেন জনাব তারেক রহমান সাহেব, তিনি তার মতো একটা স্বাভাবিক জীবনযাপন করছেন, সারা বাংলাদেশ ঘোরার চেষ্টা করছেন তার বাবার মতো। তার বাবা হেলিকপ্টারে যেতেন, তিনি লাল বাসে করে যাচ্ছেন, সঙ্গে তার স্ত্রী মহোদয়া যাচ্ছেন। তারপর বাস থেকে নামা, প্লেন থেকে নামা, এরপর কোনো একটা অনুষ্ঠান করা, সেখানে তার সঙ্গে তার স্ত্রীর যে একটা রসায়ন, এটা আবহমান বাংলায় মানে অনেকটা শিরি ফরহাদ, লাইলি মজনু এরকম মহাকাব্যের মতো মনে হলেও যাদের চোখ জ্বলে, যাদের অন্তর জ্বলে, যারা সারা দিন বউয়ের সাথে ঝগড়াঝাটি করে, বউকে পাত্তা দেয় না, বউ আবার তাদেরকে পাত্তা দেয় না, নিজেরা ঘুষাঘুষি করে, বউ খামচি দিয়ে ধরে, জামাই আবার বউয়ের চুল ধরে টানাটানি করে, এরকম লোক তো আমাদের দেশে অনেক আছে না, অনেকে আছে। তাদের যে কি হিংসে হচ্ছে বলার মতো না। যে এটা একটা কাজ হলো, প্রধানমন্ত্রী সব কি শুরু করেছে? এটা কি আমেরিকা নাকি এটা ইউরোপ? বাংলাদেশে কি আমাদের ইজ্জত নেই? আমরা এখানে মালহামা করতে পারি, আমরা এখানে অনেক কিছু করতে পারি, মোতা বিয়ে করতে পারি, আমরা বিভিন্ন জায়গাতে যেতে পারি, কিন্তু এইভাবে বিয়ে করা বউ নিয়ে মানুষের সামনে হাত ধরতে লজ্জা করে না প্রধানমন্ত্রীর? আমাদের মতো তারা এইভাবে যদি অবগুণ্ঠনধারী হতো, পর্দার আড়ালে সব কিছু করতো, সেটা যেভাবে করুক না কেন, আমরা তো সব কিছুই যে স্ত্রীর সাথে করি, নট লাইক দ্যাট। কিন্তু তিনি সেগুলো না করে এখন তিনি প্রকাশ্যে মানুষকে প্রেম শিখাচ্ছেন, ভালোবাসা শিখাচ্ছেন। এতে করে লক্ষ লক্ষ মানুষের অন্তর জ্বলে যাচ্ছে, তাদের ভীষণ রকম রাগ হচ্ছে। আর অধিকন্ত যাদের ধরেন ক্যাটকাটা বউ, চেহারা ভালো না, গায়ে মাংস নেই, গায়ের রং কালো, তারপরে খুবই খিটখিটে মেজাজের, কথায় কথায় মিনসে বলে গালি দেয়, বটি নিয়ে আগায় আসে, তো এই সমস্ত যারা স্বামী বুঝতে পারেন তাদের ভীষণ রকম মেজাজ গরম, অস্বাভাবিক তারা মানে আচরণ করছে এই সময়টিতে। এই ক্ষুদ্র একটা ঘটনা প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত জীবন। এমনকি তার যে কন্যা, এখন তার কন্যা ফুটবল খেলেন, তারপর ইংরেজিতে ভালো কথা বলেন, সি ইজ আ ব্যারিস্টার। আল্লাহ তাকে একজন কন্যা হিসেবে অসাধারণ সুন্দর অভিব্যক্তি, সুন্দর চেহারা, নম্র ভদ্র, কথাবার্তা শুনে মনে হয় না যে নেতিবাচক। বয়স 30 বছর হয়ে গেছে বা 32 বছর হয়ে গেছে, কিন্তু তার আচার আচরণ দেখে এটা দেবতুল্য মানে সরলতা তার মধ্যে রয়েছে। এটা দেখে যাদের রাগ হয়, চিন্তা করে যে আল্লাহ, আমার মেয়েটা তো বদমাইশ, এই 20 বছর বয়স হয়ে গেছে, 4-5টা প্রেম করেছে, 3-4 বার ঘর থেকে বের হয়ে গেছে, তারপরে হোটেলে গিয়ে রাত কাটায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, ঘরে বয়ফ্রেন্ড এনে শুয়ে থাকে, কিছু কথা বললে এসে মানে সে বয়ফ্রেন্ড দিয়ে বাবাকে মাকে নির্যাতন করে। তো তারা যখন এরকম একজন জাইমা রহমানের মতো একজন নারীকে দেখেন, কন্যাকে দেখেন, রমণীকে দেখেন, তাদের বিশ্বাস করেন তারেক রহমানের উপর ভীষণ রাগ হয়, অসাধারণ তাদের রাগ হয়। তো এরকম কিছু বিষয়াদি তো রয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে তিনি এইভাবে চলেন, কারণ আমরা কোট টাই পরি, আমরা এইভাবে চালচলন করি, তারপর আমরা এমপি হলাম, মন্ত্রী হলাম, আমাদের কি ট্যাক্স ফ্রি গাড়ি আনতে ইচ্ছা করে না? উনি তো ভালো গাড়িতে চলছেন, বুলেট প্রুফ গাড়িতে চলছেন, প্রধানমন্ত্রী হিসেবে তার রাষ্ট্রীয় গাড়ি আছে, ব্যক্তিগত গাড়ি আছে। আমরা তো অনেকে সাধারণ পরিবার থেকে এমপি হয়েছি, একটা ট্যাক্স ফ্রি গাড়ি আনবো, ভৌ ভৌ করে চালাবো, আমাদের এই রিজিকে তিনি কেন হাত দিতে গেলেন? এরকম অনেকগুলো বিষয় নিয়ে দেখা গেল যে তার প্রতি, জনাব তারেক রহমান সাহেবের প্রতি অনেকের রাগ, ক্রোধ, ক্ষোভ চলতে পারে। আবার অনেকে প্রধানমন্ত্রী হতে চান, শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে যেতে চান, তারপরে জামাতের সভাপতি তিনি আমিরুল মুমিনিন হতে চান। এই জিনিসগুলো নিয়ে যে কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট, সেই কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্টের কিছু নমুনা আমরা রাজপথে দেখতে পাচ্ছি। যে শিশু বিদ্রোহ আমরা শেখ হাসিনার জামানায় দেখেছিলাম, 8-9 ছেলেরা স্কুল থেকে বের হয়ে সরকারকে অচল করে ফেলেছিল, এবং একবার প্রায় 200-250 লোক ছিল আওয়ামী লীগের অফিসে, ধানমন্ডি অফিসে। তো সেই 9-10 ছেলেরা খবর এলো যে তারা এবার আওয়ামী লীগ অফিসে আক্রমণ করবে। ওবায়দুল কাদের সাহেব সে অফিসে ছিল। ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজন আমাকে বললেন যে, ভাই বিশ্বাস করবেন না কি যে ভয় পেয়েছিলাম, শুধু এতটুকুই, ওই অফিসে কয়টা বাথরুম ছিল তা জানা নাই, প্রত্যেকটা মানুষ যদি আক্রমণ হয়ে যায় কোন জায়গাতে পালাবে
সেই টেনশন, ওয়াল কিভাবে টপকাবে, 3 তলা থেকে কিভাবে নামবে, ছেলেরা সব ছিল ওই সীমান্ত স্কোয়ারের কাছাকাছি। তো কাজেই এই শিশু বিদ্রোহ বাংলাদেশে বহুবার হয়েছে, আর সেই বিদ্রোহ প্রতিবারই প্রলয়ঙ্কারী রূপে বড় হয়ে আরও ফিরেছে। তো কাজেই এখন ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিচ্ছে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে ইতিমধ্যে বহু পক্ষ জড়িয়ে গেছে। সেই বহু পক্ষ জড়িয়ে গেছে, ফলে এটি আর নিছক ছেলে খেলা বা যাকে বলা হয় খেলাধুলার মধ্যে নেই। এর মাধ্যমে এনিথিং মাইট হ্যাপেন অ্যাট এনি টাইম। সরকারের যারা কর্তা ব্যক্তি তারা তো অবশ্যই ভালো বুঝেন। আমরা আসলে সরকারের একটা ধারাবাহিকতা চাই। আমরা চাই যে একটা ইলেকশন হয়ে গেল, সরকার 5টি বছর ক্ষমতায় থাকুন এবং প্রতিটি সরকারেরই কতগুলো সুন্দর পরিকল্পনা থাকে। তারেক রহমান সাহেবের সুন্দর পরিকল্পনা আছে, তিনি সেগুলো বাস্তবায়ন করুন, এরপরে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সব কিছু হোক। কিন্তু এইভাবে যদি ঘন ঘন সরকার পরিবর্তন হয়, ইউনূস সাহেবের যেভাবে তাড়াতাড়ি চলে গেলেন, আবার তারেক রহমান সাহেব যদি চলে যান, আমরা কিন্তু আসলে এই ভার আর বহন করতে পারবো না। এবং সেক্ষেত্রে যখন এরকম একটা পরিস্থিতি হয়, তখন যারা অর্গানাইজড থাকে, বাংলাদেশে এখন 3টি শক্তি অর্গানাইজড আছে। 1 নম্বর আছে সেনাবাহিনী, 2 নম্বরে আওয়ামী লীগ, 3 নম্বরে জামাত। এখন এই 3টি শক্তির একটিও যদি আসে, সেটিকে আপনার আমার জন্য খুব বেশি ভালো হবে না খারাপ হবে, চিন্তা করতে থাকুন আর দেখতে থাকুন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।